আচ্ছা, আজকে তোমার আমাদের টপিকের নাম হচ্ছে এটা হচ্ছে বাকলিং অফ কলাম। বাকলিং অফ কলাম, বাম পাশে এবং ডান পাশে ছবি ছবি দেখতে পাচ্ছ। বাকলিং জিনিসটা কি জিনিস দেখো, এই যে একটা কলাম দেখা যাচ্ছে, কলামের উপরে একটা এক্সিয়ার কম্প্রেসিভ লোড আছে, এখানে বেঁকে যাচ্ছে, এইটাই বাকলিং। আর এই বইটা এটা হচ্ছে আমরা বেসিক্যালি পপের বইটাই ফলো করব, পপের বইটাই ফলো করব। এছাড়াও আমাদের অঙ্ক বা অন্যান্য কিছুর জন্য হয়তো আমরা আরো কোথাও যেতে পারি, অর্থাৎ এই যে হিবলারের বই এবং বিয়ার অ্যান্ড জনস্টনের বই আছে, এগুলো সফট কপি তোমাদের কাছে আছে? জি স্যার, আজকে দিয়ে দেবো স্যার। থাকার কথা, আচ্ছা থাকলে ভালো, আর না থাকলে আমি দিয়ে দিব। আর তোমাদের কাছে থাকলে নাথিং লাইক দ্যাট। এই হলো ব্যাপার, সব লেখা আছে এখানে, কোন চ্যাপ্টার কোথা পেজ সব লেখা আছে। তো আমাদের আজকে লেকচার 1-এ আমরা ইউলার বাকলিং থিওরি পড়াবো। এই বাকলিং এর কনসেপ্টটা কোত্থেকে আসলো, থিওরিটা ডিরাইভ হলো কিভাবে, এবং কি বৃত্তান্ত, এইভাবে এইগুলা হলো আমরা আজকে বলবো। এবং আজকে মোটামুটি একটা কোশ্চেনের মানে দুইটা পার্ট, একটা কোশ্চেনের হাফ পার্ট আমরা কভার করে ফেলবো ইনশাল্লাহ। এখন তোমরা কি এই জিনিস সম্পর্কে জানো কিনা? প্রথম কথা হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন বিম এন্ড কলাম। কেউ কি বলতে পারবা পার্থক্য কি? ফুয়াদ বলতে পারবা বিম আর কলামের মধ্যে পার্থক্য কি? কলাম স্যার ভার্টিক্যালটা আর বিম স্যার হরিজন্টাল। আচ্ছা, শামিমা বলো তো, শামিমা। শামিমা, স্যার বিম হচ্ছে স্যার ফার্স্ট ক্যারিয়ার স্যার, তারপর এটা কলামের মাধ্যমে ফাউন্ডেশন আর কি লোডটা যায় আর কি স্যার। তুমি আবার লেভেল 4 এর জিনিস জেনে ফেলছো। বিম ফার্স্ট কে মানে এই কথাটা ঠিক আছে, কিন্তু আমার আনসারটা পাই না। কেউ কি দিবা আনসার? স্যার বিম স্যার কম্প্রেসিভ ফোর্স নেয় আর কলাম স্যার টেনসাইল ফোর্স নেয়। আর কেউ বলবা? সাব্বির বলবা? ও উল্টা বলছি। ঘুম থেকে উঠো না এখনো নাকি? খালি অন করছো? ইলান বলবা? ইলান, এই কেউ খুচরা কথা বলবা না। ইলান বলবা? স্যার কলাম স্যার কম্প্রেসিভ ফোর্স নেয় আর বিম স্যার টেনসাইল ফোর্স নেয় স্যার। আচ্ছা, ইলান, ইলান বলতে পারবা? ইলান নাই কেন? যে অন বলো, এই চলে গেল কেন আবার? আচ্ছা ইপ্তি বলো, ইপ্তি। স্যার এইগুলো ছাড়া তো আর কিছু মাথায় আসতেছে না স্যার। আচ্ছা, মাথায় আসতেছে না, ভেরি গুড। খাদিজা, মাইশা, আচ্ছা কেউ আলাদা কোনো আইডিয়া আছে কারো? আলাদা কোনো আইডিয়া থাকলে বলো। স্যার স্যার কলাম হচ্ছে স্যার স্ল্যাবের লোড টানে আর বিম হচ্ছে কলামের লোড। আচ্ছা, হাওয়ার তোমরা মোটামুটি তোদের অবজারভেশন থেকে বলছো, এখন আমি প্র্যাকটিক্যালি বলি। বিম হলো ফ্লেকজার নাই, ফ্লেকজার বা বেন্ডিং নাই, আর কলাম নাই এক্সিয়াল লোড। বেসিক্যালি কলাম নাই এক্সিয়াল লোড, অর্থাৎ এক্সিস বরাবর, অর্থাৎ কম্প্রেশন বা টেনশন। বেসিক্যালি মোমেন্ট শেয়ার নেয় খুবই সামান্য, মোমেন্ট শেয়ার হয় ল্যাটারাল লোডের জন্য সাধারণত। আর কলামে আরেকটা জিনিস, জয়েন্ট থেকে কিছু বেন্ডিং এবং শেয়ার যায়। বিম হলো ফ্লেকজার নাই, অর্থাৎ বেন্ডিং নাই, অর্থাৎ ডিফ্লেকশন হয়। আর কলাম কি নাই? এক্সিয়াল লোড নাই, অতএব এটাতে বাকলিং হয় অথবা টেনশন হয়। এই মোটামুটি। তাহলে বিমের পার্থক্য ট্রান্সভার্স লোড। বিম ইজ এ ট্রান্সভার্স লোড ক্যারিং মেম্বার, আর কলাম হলো এক্সিয়াল লোড ক্যারিং মেম্বার। ট্রান্সভার্স মানে পারপেন্ডিকুলার টু এক্সিস, আর কলাম হচ্ছে অ্যালং দ্য এক্সিস। বোঝা গেছে? সবাই বুঝছো? এরপরে দুইটা কলাম ফেলিওর কিভাবে হয় এটা আমরা পরে বলবো, তাও এক কথায় আমি বলি। কলামে ফেলিওর হয়, এক্সিয়াল ফেলিওর হয়, সব এক্সিয়াল ফেলিওর হয়, কম্প্রেশন ফেলিওর হয়, এক্সিয়াল ফেলিওর হয়। এবং একটা ফেলিওর হয় হচ্ছে, তোমরা জানো এফওয়াই মানে কি, অর্থাৎ ইল্ড স্ট্রেংথ ক্রস করলে হয় স্টিলের। এই একটা আরেকটা যেটা হবে সেটা হলো আজকে আমরা পড়বো বাকলিং ফেলিওর।
বাকলিং কখন ঘটে? যখন হচ্ছে সাধারণভাবে সাদা মাথা করা হয়, যখন হচ্ছে ক্রস সেকশনটার থেকে লম্বাটা বেশি হয় তখন বাকলিং হয়। যেমন মনে করো তোমরা যদি কেউ যদি মানে দেখে থাকো যে ওই যে যারা দৌড়ায় স্পোর্টস করে অথবা যারা ড্রিল করে অথবা যারা হেঁটে যখন যায়, লম্বা মানুষটা ভাঙা চোরা দিয়ে হাঁটে, আর যারা শর্ট তারা কিন্তু খুব সুন্দর স্মার্টলি হাঁটে, তাদের বডিটা বাঁকে না, লম্বাটা কিন্তু বডিটা বেঁকে যায়। তো অনেকটা এই টাইপের একটা কনসেপ্ট, আমি আরো ডিটেলস বলবো তোমাদের। বাকলিং আর ডিফ্লেকশনের পার্থক্য কি? এক কথায় হচ্ছে বাকলিং হচ্ছে এক্সিয়াল কম্প্রেশনের জন্য কলামে মানে এক্সিয়াল কম্প্রেশন মেম্বার যেটা ওইটা প্রেসার দিলে বেঁকে যায় একদিকে, এইটা হলো বাকলিং। আর ডিফ্লেকশন ট্রান্সভার্স লোডের জন্য, অর্থাৎ বিমের উপরে যদি ভার্টিক্যাল লোড পড়ে সে বেঁকে যায়, শেয়ার এবং বেন্ডিং হয়। এরপরে ইআই জেজি এই কি? আমার মনে হয় বাই দিস টাইম ইউ হ্যাভ রেড ইআইটা পড়ার কথা তোমাদেরকে, ওই যে লেফটেন্যান্ট কর্নেল জাহিদ যখন পড়াইছে, কি পড়াইছে, বেন্ডিং স্ট্রেস তখন জানো। আর জেজিটা হচ্ছে টরশন, এটাও মনে হয় এটাকে পড়াইছে, এটা কি পড়ানো হয়েছে? না স্যার। আচ্ছা, এটা মনে হয় রিসার্চ সাবিন পড়াবে তোমাদের। তো ইটা হলো ইয়াংস মোমেন্ট অফ ইলাস্টিসিটি, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, রেক্টেঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া, জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, জি হচ্ছে মডুলাস অফ রিজিডিটি আর শেয়ার মডুলাসও বলে, এ হলো ক্রস সেকশন, আর ই তো বললামই ইয়াংস মডুলাস। সো আমরা যখনই বেঁকে যাবে অর্থাৎ বাকলিং অথবা ফ্লেকচার হবে তখন হচ্ছে ইআইটা কাজ করবে। এটা হচ্ছে স্টিফনেসের একটা প্যারামিটার। এইটা যত বেশি হবে স্টিফনেস তত বেশি হবে, কম তত বাড়বে। মোটামুটি জেনারেল এরকম, আরো ডিটেলস তোমরা জানবা। আর আজকের যে ক্লাসটা নিয়েছি এটা কিন্তু তোমার সেশনাল আছে এবার, অথবা আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝতে হবে, সেশনালে কিন্তু এগুলো করতে হবে। ডিফারেন্স বিটুইন স্ট্রেংথ, স্টিফনেস, স্টেবিলিটি, সবাই কনফিউজ করে ফেলে তিনটা জিনিস কি জিনিস? স্ট্রেংথ, স্টিফনেস, স্টেবিলিটি। কই গেল? আচ্ছা, স্ট্রেংথটা হচ্ছে তোমার কোন একটা জিনিস ফেইলারের আগ পর্যন্ত যে পরিমাণ লোড নিতে পারে ওটা হলো স্ট্রেংথ, ফেইলারের আগ পর্যন্ত। স্টিফনেস হচ্ছে তার নিজের, সে হলো তার যেমন এই যে যেমন স্টিফনেস যদি বেশি থাকে তাহলে এটা বাকল কম হবে, স্টিফনেস যদি বেশি থাকে তাহলে এটার ডিফ্লেকশন কম হবে। স্টিফনেস মোটামুটি এরকম। স্টেবিলিটি হচ্ছে অন্য একটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলছিলাম, আমার ধারণা বলছিলাম কিনা মনে নাই। স্টেবিলিটি আনস্টেবল, ডিটারমিনেট, ইনডিটারমিনেট স্ট্রাকচার বলছিলাম। স্টেবিলিটি মানে যদি তার অবস্থানটা ঠিক মতো না থাকে তাহলে স্টেবিলিটি, এটা আমি আপাতত বেশি পড়াবো না, পরে বলবো। What do you mean by column with pure axial, বা যেটাকে কনসেন্ট্রিক লোড বলে, এন্ড ইসেন্ট্রিক লোড? যদি কলামের সেন্ট্রয়েড বরাবর যদি লোডটা থাকে, এক্সিয়াল লোড থাকে, তাহলে এক্সিয়াল, পিওর এক্সিয়াল অথবা কনসেন্ট্রিক লোড বলে। যেমন আমরা যদি মনে করি একটা বিল্ডিং এর কয় ধরনের কলাম থাকে, কর্নার কলাম থাকে, এস কলাম থাকে, মাঝখানে কলাম। সাধারণত মাঝখানের কলামগুলো পিওর এক্সিয়াল হয় এবং লোডটা কনসেন্ট্রিক হয়। আর ইসেন্ট্রিক লোড দুই রকম হইতে পারে, একটা হচ্ছে বাইঅ্যাক্সিয়াল আর একটা ইউনিঅ্যাক্সিয়াল। সাধারণত এস কলামগুলো অর্থাৎ বিমের মাঝখানে যে কলামগুলো থাকে সেইগুলো হলো ইউনিঅ্যাক্সিয়াল হয় এবং কর্নার কলামগুলো বাইঅ্যাক্সিয়াল হয়। এটা তোমরা আরো ডিটেইলস জানবা পরে। স্লেন্ডারনেস রেশিও কি, এইটা আমরা আজকে পড়াবো, এবং বাকলিং ইমপ্রেশনকে আজকে ক্লাসে আমরা পড়াবো এই জিনিসটা। স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম, প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, প্লাস্টিক লিমিট। আমার বিশ্বাস এটা সবাই তোমরা জানো, এটা লেভেল 1 এ পড়ছো, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এখন পড়তেছো হয়তো বা, আবার তোমরা মেকানিক্স এর টার্ম 1 এ পড়ছো, মনে প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল জাহিদ পড়াইছে তোমাদের। প্রপোর্শনাল লিমিটটা মানে যে পজিশনে স্ট্রেট লাইন থাকে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের যে পজিশনটা স্ট্রেট লাইন থাকে ওইটা হলো স্ট্রেট লাইন যদি থাকে। আমি যদি মনে করি এখানে ছবি দেখানোর চেষ্টা করি, এটা হলো স্ট্রেন, এটা হলো স্ট্রেস। এই যে স্ট্রেট লাইন থাকে, মুছে যাচ্ছে কেন?
এই যে স্টেট পোর্শনটা এটা হলো প্রপোর্শনাল লিমিট, স্টেট পোর্শন যেটা এটা হলো প্রপোর্শনাল লিমিট। আর মনে করো ইলাস্টিক লিমিট একটা থাকে আর একটা প্লাস্টিক লিমিট থাকে। ইলাস্টিক লিমিটটা কখন হয়? যখন হচ্ছে কোনো একটা কি বলো হারিয়ে ফেললাম তো, ইলাস্টিক লিমিট হচ্ছে যখন তোমার ইলাস্টিক তখন বলা হয় যখন কোনো একটা ম্যাটেরিয়ালকে টেনশন অথবা কম্প্রেশন দেওয়ার পরে ছেড়ে দিলে আগের অবস্থানে চলে আসে, তখন তাকে আমরা বলি ইলাস্টিক। আর যখন টানার পরে এটা আর ছোট হয় না ছেড়ে দিলে, তখন তাকে বলা হয় প্লাস্টিক লিমিট, প্লাস্টিক রেঞ্জ। আমার মনে হয় এগুলো তোমরা জানো, জানো না? জানো? রেগুলার জানি না স্যার, প্লাস্টিক লিমিট জানি জানো না তোমরা? আচ্ছা যাও, এই জিনিসগুলো আমি আবার পড়াবো। আমি প্রথম ইন্ট্রো আগামী সপ্তাহে তোমাদের সাথে এসএম সেশনাল আছে, এই জিনিসগুলো আমি সেশনালে পড়াবো। বাট এটা তোমাদের অবশ্যই উচিত, আমার ধারণা পড়ানোর কথা। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, স্ট্রেস টেনসর, এগুলো হচ্ছে টার্ম 1 এর প্রথম ক্লাসে পড়ানোর কথা, লেফটেন্যান্ট জাহিদ পড়ানোর কথা। আর ইঞ্জিনিয়ার ম্যাটেরিয়ালস এই জিনিসটা আছে। হাওবার আমি তোমাদেরকে সেশনাল ক্লাসে এটা পড়াবো আরো ডিটেইলস। এরপরে তোমরা ম্যাটেরিয়াল প্রপার্টিজ আর ক্রস সেকশনাল প্রপার্টিজ কি জিনিস এটা? ম্যাটেরিয়াল প্রপার্টিজ মানে ইয়াংস মডেল অফ ইলাস্টিসিটি। একটা ম্যাটেরিয়ালের জন্য একরকম থার্মাল আলফা, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ। একটা ম্যাটেরিয়াল এক ধরনের। আর ক্রস সেকশনাল প্রপার্টিজ মানে কি আই, এ, মোমেন্ট অফ ইনার্শিয়া জে, এগুলো হচ্ছে ক্রস সেকশনাল প্রপার্টিজ। আমার মনে হয় তোমরা ম্যাটেরিয়াল প্রপার্টিজ ক্রস সেকশনাল প্রপার্টিজ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাইছো। আচ্ছা দুইবার হয়ে গেছে নাকি? আচ্ছা এই যে এখানে স্ট্রেংথ, স্টিফনেস, স্টেবিলিটির সংজ্ঞা ইয়া আছে। Strength refer to the maximum stress before failure occur. Stiffness is how a component resists elastic deformation when a load is applied. Stability is state of being resisted to change. মোটামুটি এইটাই। আচ্ছা আমি এটা দুইটা স্লাইড হয়ে গেছে সম্ভবত। যাই হোক, এবার আসো ট্রান্সভার্স লোডটা কি জিনিস। ট্রান্সভার্স লোডটা হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই ট্রান্সভার্স লোড। অর্থাৎ এখানে এইটা হলো এক্সিস বড়, এটা হলো এক্সিস, এটা হলো এক্সিস, আর এর পারপেন্ডিকুলার যে লোডটা এটা হলো ট্রান্সভার্স লোড। এরপরে তোমরা আসো ট্রান্সভার্স লোডে কি হয়? ফ্লেক্সার হয়, যে বেঁকে গেছে, দেখছো বেঁকে গেছে, ফ্লেক্সার হয়, বেন্ডিং হয়। বেন্ডিং আর ফ্লেক্সার একই শব্দ। আর এটার জন্য ডিফ্লেকশন হয়। এই যে হাইট যে ডিফারেন্সটা হলো, এই অরিজিনাল পজিশন থেকে যে পরিমাণ নেমে গেল, এটা হলো ডিফ্লেকশন। এবং ডিফ্লেকশন আমাদের পরের লেসন। এবার আসো আরেকটা হয় শেয়ার হয়। ট্রান্সভার্স শেয়ার হয়ে এটা দুই ভাগে ভাগ হয়ে যায় বা যেতে চাই, এটা হলো শেয়ার। আর একটা টুইস্টিং ফোর্স, এটা হচ্ছে টুইস্টিং ফোর্স বা টর্শন। তোমরা যদি একটা কাপড় চিপো, কাপড় ধোয়ার পরে চিপলে যে ফোর্সটা দাও, যেভাবে ফোর্সটা দাও, এটা টর্শন। এইবার হচ্ছে আমাদের আজকের সাবজেক্ট টেনশন, এক্সিয়াল লোড। একটা টেনশন আর একটা কম্প্রেশন। টেনশন হচ্ছে যদি টানা হয় বাইরের থেকে, তখন মাঝখানে নেক হয়ে যায়, চিকন হয়ে যায়। আর কম্প্রেশন দিলে এই জিনিস এরকম হয়। এই আমাদের আজকের সিলেবাসের মধ্যে আমরা বেসিক্যালি কম্প্রেশন নিয়ে কথা বলবো। এবং আমি তোমাদের বলছিলাম যে মোড অফ ফেইলিয়ার অফ কলাম, কম্প্রেশন মোড। বেসিক্যালি কম্প্রেশনে একটা হয় যদি ইল্ড স্ট্রেন্থ ক্রস করে, আরেকটা হচ্ছে বাকলিং এ ফেল করে। বাকলিং মানে কি? এটা ভাঙার আগে বেঁকে যায়, এটা হলো বাকলিং মোটামুটি। তাহলে এখন যদি এক্সিয়াল লোড হয় যদি, তাহলে এই যে প্রথমে আমি কি বলছি, সিগমা ম্যাক্স ইজ মোর দেন সিগমা ইল্ড ফেইলিয়ার মোড। এটা হলো এক্সিয়াল এর ক্ষেত্রে। টেনসাইলের ক্ষেত্রে সিগমা যেগুলো পি বাই এ আমরা জানি, এটা হচ্ছে যদি তোমার টেনশন কাজ করে, এইটা যদি কাজ করে। আর যদি তোমার কম্প্রেশন কাজ করে, তখন বাকলিং ফেইলিয়ার মোড হওয়ার সম্ভাবনা থাকে। সবসময় বাকলিং এ ফেল করবে তা না। কলাম 3 ধরনের আছে, আমি পড়াইতে বলতে থাকবো। 3 ধরনের কলাম কি কলাম তখন তো বুঝতে পারবা। এই যে কম্প্রেশনের ক্ষেত্রে বাকলিং হয়, তাহলে যদি আমি বলি হোয়াট ইজ বাকলিং, বাকলিং হচ্ছে একটা ফেনোমেনা। কি ফেনোমেনা? যখন কোনো একটা
এক্সিয়াল মেম্বার কম্প্রেসিভ লোড মানে সে কম্প্রেসিভ লোড বিয়ার করে, তখন সেই জিনিসটা ইল্ড স্ট্রেংথে ফেল করার আগেই সে বেঁকে যায়, বেঁকে যে সে ফেল করে। এইটা হলো বাকলিং, সাদা মাথা কথা বললে এইটা। আর ইয়া যে ডেফিনেশনটা তোমরা দেখে নিও, আমি আইডিয়া দিলাম। মনে করো এরকম একটা পিন কানেক্টেড একটা বিম কলাম আছে, এটাকে প্রেসার দিলে এইভাবে বেঁকে যায়, এইটাই বাকলিং। এখন এই যে বেঁকে যায়, এখন এই যে মেম্বারের ক্রস সেকশন তুমি দেখো, একটা এক্স আর একটা ওয়াই। এক্স বরাবর হচ্ছে আই এর মান কিন্তু বেশি, বি এইচ কিউব বাই 12, কিন্তু ওয়াই বরাবর আই এর মানটা কম। তার মানে কোন দিকে বাঁকবে? এই দেখো বাক্সে কোন দিকে, যেই দিকে চিকন, চিকন মানে যেই দিকে থিকনেস কম সেই বরাবর বাক্সে, তার মানে যেদিকে আই কম সেদিকে বাক্সে। অর্থাৎ তাহলে বাকলিং কোন দিকে হবে? আই ম্যাক্সিমাম মিনিমাম তোমরা পড়ছো লেভেল 1 এ, আই এক্স আই ওয়াই এর মধ্যে যেটা কম সেই দিকে বাঁকবে, কারণ সেই দিকে তার স্টিফনেসটা কম, এবং সেই দিকে তার স্টিফনেস কম বলে সে বেঁকে যাবে। সো তাহলে আমরা কি বললাম, আমি একটু আগে বলছিলাম ডু ইউ নো হোয়াট ইজ ইআই? ই হচ্ছে ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি, আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তা মোমেন্ট অফ ইনার্শিয়া যেখানে কম হবে সেখানে তার স্টিফনেস কমে যাবে। এই জন্য তোমরা খেয়াল করবা, যখন তোমার বিম বানানো হয়, বিমের যে হাইটটা কিন্তু উইডথ থেকে বেশি থাকে। কেন থাকে? কারণ এ যখন ট্রান্সভার্স লোডটা নেয় তখন আর ডিফ্লেকশন হওয়ার সম্ভাবনা থাকে। অথবা হাইটটা বাড়াই দিলে তার স্টিফনেস বাড়ে, তখন আর ডিফ্লেকশনটা হয় না। সো আমাদের আজকে প্রথমে কলাম বাকলিং থিওরিটা আমরা পড়বো। একটা কেস দেখো, এই যে একই রকম ওখানে যে লাগাই, এখানে একটা সিম্বলিক আঁকেছি আমি। এখানে একটা রোলার মানে কি, এটা তুমি গাইডেড বলতে পারো, আর এটা হচ্ছে হিঞ্জ। আমরা এটাকে হিঞ্জ হিসেবে ধরতে পারি, যেহেতু সে ডানে বামে রোলার আছে যদিও, এবং বামে ডানে সরবে না। এখন ভার্টিক্যালি যদি আমরা একটা পি একটা লোড দিই, তাহলে সে একটু বেঁকে যাবে। কোন দিকে বাঁকবে? যেই দিকে তার স্টিফনেস কম। স্টিফনেস কম মানে কি? স্টিফনেস কম মানে হচ্ছে যেদিকে তার আই কম, বেঁকে এইরকম একটা ঘটনা ঘটবে, এরকম একটা ঘটনা ঘটবে। এরকম একটা ঘটনা যদি ঘটে, তাহলে আমার এখানে কিন্তু একটা পি লোড একটা আগের থেকে আছে, এবং আমরা একটা কেটে নিলাম, কেটে নিয়ে এই অংশটাই তুমি দেখো, এই ও আচ্ছা বাই দা বাই, এই যে গ্রাফটা আঁকিয়েছি, এই গ্রাফটা হলো, এটা হলো পি ভার্সেস নিউ। নিউটা এটা ভি না, কিন্তু নিউ, কিন্তু নিউ মানে ডিফ্লেকশন, অথবা এই যে পরিমাণ সরে গেল, এই যে এই শিফটিংটা, এর যে ট্রান্সলেশন হলো এই জায়গাটাই, এইটাই হচ্ছে নিউ। দিস ইজ নিউ, নট পি। নিউটা আমরা কিভাবে লিখি একটু বলি আমি তোমাদের। এইটা হলো নিউ। এরকম কিছু একটা, ঠিক আছে? এটা হলো নিউ। হাওয়ার তাহলে এখন আসো, এই জিনিসটা তোমাদের এইখানে, তাহলে আমি আমি আসি এইখানে, মানে এই জিনিসটা সরে গেছে, তাহলে এখানে একটা মোমেন্ট কি এটা হবে না? পি ইন্টু এই দূরত্ব, এই বিন্দুর সাপেক্ষে যে মোমেন্ট নাও, পি ইন্টু মোমেন্ট কত হবে? পি ইন্টু নিউ, সেটাই আমরা লিখছি পি ইন্টু নিউ, মোমেন্টের মানটা মাইনাস, কেন? অ্যান্টি ক্লকওয়াইজ বলে। এখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর ইলাস্টিক কার্ভ, এটা আমরা জানি মানে অ্যাকচুয়ালি এটা ডিফ্লেকশনের মধ্যে আছে। এবং তোমাদের লেভেল 1 এ আমি কিন্তু তোমাদের 5টা ইকুয়েশন পড়িয়েছি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্স করার সময়। লেভেল 1 এ না টার্ম 1 এ? টার্ম 1 এসএম 1 এ। টার্ম 1 এ কি পড়িয়েছি? যে যদি আমরা লোডটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাই শেয়ার ফোর্স কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই? বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টে ইন্টিগ্রেট করে ইআই দিয়ে ভাগ করলে আমরা পাই ডিফ্লেকশন, আর ডিফ্লেকশন কে ইন্টিগ্রেট করলে আমরা পাই রোটেশন। আবার উল্টা দিকে যদি আছে, রোটেশনকে ডিফারেন্সিয়েট করলে পাই আমরা ডিফ্লেকশন, ডিফ্লেকশনকে ডিফারেন্সিয়েট করে ইআই দিয়ে গুণ করলে আমরা পাই মোমেন্ট, মোমেন্টকে ইন্টিগ্রেট করে আমরা পাই শেয়ার ফোর্স, এবং শেয়ার ফোর্সকে ইন্টিগ্রেট করে আমরা লোড পাই। মনে আছে? মনে নাই? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? স্যার কথা একটু কেটে কেটে আসতেছে। কথা কেটে কেটে আসছে কি সবার জন্য? সবার জন্য কেটে কেটে আসছে? না স্যার। আচ্ছা
আর যার কেটে কেটে আসছে তার হয়তো বা ইসের সমস্যা আছে, হাওয়া বা রিসিপশনের। তা এই হলো বিষয়, আমরা এই মোমেন্ট আমরা এই ইকুয়েশনটা পাই। এখন আসো, এই যে মোমেন্ট আমরা বললাম এবং আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পাইলাম এইটা। এখন এইটা এই যে এম বাই ইআইটা আমরা আবার লিখলাম কি, এম এর মান কত, মাইনাস পি ইন্টু নিউ। এই যে মাইনাস পি ইন্টু নিউ, আর ইআই তো নিচে আসেই। সো আমরা লিখতে পারি এই জিনিসটাকে এটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি আমরা। এটা পুরো বইয়েরটাই আমি এক্সপ্লেইন করছি এখানে, বইয়ের উপর আছে। এই কথা বলে কে রে বাবা? মিউট করে দাও। মিউট অল করা যায় না? ওই যে আমার যেটা দিছিল ওইটাই তো। আচ্ছা যাও, এখন কথা হচ্ছে আমরা জানি, আমরা এখন কি বললাম, ডি স্কোয়ার নিউ বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই ইআই ইন্টু নিউ। এইটাকে নিয়েই আমরা কাজ করবো এখন। এখন মনে করো এইটা ইজ ইকুয়াল, এই মাঝখানটার বাদ চলে গেল কেন, এই এম এর পানি এখানে বসাই দিলাম আমি। এখন আমরা কি করব, এখন আমরা ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু পি বাই ইআই নিবে। আর তোমরা জিজ্ঞেস করতে স্যার এটা কেন নিলাম, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সাজানোর জন্য আমরা এটা নিলাম, বেসিক্যালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাজানোর জন্য। তার মানে আমরা এই পি বাই ইআই এর পরিবর্তে ল্যামডা লিখে, ল্যামডা স্কোয়ার লিখবো। ল্যামডা স্কোয়ার লিখলে কি হবে, ইকুয়েশনটা আসবে এরকম, দেখো ডি স্কোয়ার নিউ বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার নিউ। এটা বাম পাশে ছিল মাইনাস, এই পাশে চলে আসলো প্লাস হয়ে গেল। এইটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এইটা তোমাদের ম্যাথমেটিক্সে পড়ে আসার কথা যে এটা সলিউশনটা হবে কিরকম। দিস ইকুয়েশন ইজ সিম্পল হারমোনিক মোশন, এবং সলিউশনটা হবে নিউ ইজ ইকুয়াল টু এ সাইন ল্যামডা এক্স প্লাস বি কস এক্স। এরকম একটা হবে। এটা তোমার সিম্পল হারমোনিক মোশনেও পড়ে আসার কথা, আবার তোমাদের ম্যাথমেটিক্সে, আবার ফিজিক্সেও মনে আছে এটা সম্ভবত। এই ইকুয়েশনটা তোমাদের পরিচিত একটা ইকুয়েশন, তার মানে এটা সলিউশনটা ডাইরেক্ট আমরা এরকম পাবো। এখন এই প্রবলেমটাকে আমরা বাউন্ডারি কন্ডিশন দিয়ে সলভ করব। বাউন্ডারি কন্ডিশন মানে কি, আমি বারবার বলছি, আবার বলতেছি, কোন একটা লোকেশনের যদি আমরা ভ্যালু জানি এবং লোকেশনটা জানি, তাহলে এই জিনিসটা দিয়ে আমরা কোন একটা ইয়া সলভ করতে, কোন একটা মানে আননোন সলভ করতে পারবো। তাহলে এখানে মনে করো এই এটা শূন্য পজিশন, আর এটা কতখানি এল পজিশন, তাই না? শূন্য আর এল না, এই যে এইটা হলো জিরো পজিশন, কারণ এখান থেকে শুরু হয়েছে গ্রাফ, আর এটা হলো এল পজিশন। তাহলে শূন্যতে নিউ এর মান কত, শূন্যতে নিউ এর মান কত, শূন্য। এল এ নিউ এর মান কত, এখানেও কিন্তু শূন্য, কিন্তু মাঝখানে হলো ম্যাক্সিমাম, এখানে কিন্তু ম্যাক্সিমাম নিউ এর মান। এই সেই বাউন্ডারি কন্ডিশন আমরা ব্যবহার করব। এখন আমরা বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করব, একটা নিউ অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো আর নিউ অফ এল ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এট এক্স, এক্স এর মান যখন শূন্য তখন নিউ এর মান জিরো, এবং যখন এক্স এর মান এল তখন নিউ এর মান জিরো। তাহলে প্রথমটা ইউজ করলে আমরা এই কোশ্চেনটা ব্যবহার ঢুকাই এর মধ্যে, কি হলো নিউ অফ জিরো জিরো, নিউ অফ জিরো জিরো, এ সাইন জিরো বি কস জিরো, মানে এক্স এর পরে জিরো বসলাম, সাইন জিরো মানে জিরো, তার মানে এইটা জিরো হয়ে যায়, কস জিরো মানে জিরো, তাহলে বি এর মানটা কি হয়, তাহলে এখান থেকে আমরা দেখি বি এর মানটা কি হয়, বি এর মানটা শূন্য হয়ে যায়। যখন বি এর মানটা যখন শূন্য হয়ে যায়, তখন কিন্তু এই ইকুয়েশনের এই যে উপরে যে ইকুয়েশন, এই বি কস যে অংশটা আউট হয়ে যায়, চলে যায় বি এর মান শূন্য হলে। তাহলে আমাদের কি হলো, বি এর মান যে শূন্য হয়, তাহলে এই যে ইকুয়েশনটা আমরা নতুন ভাবে লিখতে পারি, তখন এরকম হয়ে যায়, অর্থাৎ এই পার্টটা থাকে না, তখন হচ্ছে এই পার্টটা থাকবে না, তখন স্ট্রেট এরকম একটা ইকুয়েশন হয়ে যাবে, ছোট্ট হয়ে গেল ইকুয়েশনটা। তাহলে এই ইকুয়েশনটা আমরা প্রথম বাউন্ডারি কন্ডিশন দিয়ে বের করলাম, এবং সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন হলো এইটা আমাদের। সেকেন্ডারি বাউন্ডারি কন্ডিশন কি করবো আমরা, এইটা যদি ব্যবহার করি, এখন দেখো এইটার মধ্যে ব্যবহার করব ল্যামডা নিউ অফ এল ইজ ইকুয়াল টু শূন্য। তো এটা যদি ব্যবহার করি আমরা কি ঘটনা ঘটবে, এইটা করবে নিউ অফ এল ইজ শূন্য, এ সাইন ল্যামডা এল, এ সাইন ল্যামডা এল, এটাই ঘটবে, এ সাইন ল্যামডা এল। এটাকে আমরা কি লিখতে পারি এরকম কিছু, সাইন ল্যামডা এল ইজ ইকুয়াল টু শূন্য,
এটাকে নিচে নিয়ে নিলাম, আলটিমেটলি সাইন ল্যামডা এল শূন্য। এন্ড সাইনের মান শূন্য, তোমরা ক্লাস 8, 9 বা 9, 10 পড়ছো, সাইনের মান কখন শূন্য হয়? শূন্যতে শূন্য হয়, 90, 180 ডিগ্রিতে শূন্য হয়, 360 ডিগ্রিতে শূন্য হয়, অর্থাৎ এন পাই যখন হয় তখন এটা শূন্য হয়। আমার মনে হয় সবাই এটা জানো। তাহলে সাইন ল্যামডা এল ইজ ইকুয়াল টু সাইন এন পাই হয়, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এন পাই লিখতেই পারি আমরা, এবং এটাকে স্কোয়ার করলে এটাও স্কোয়ার হয়ে যাবে, এই ঘটনা লিখতেই পারি। পারি না পারি না? পারি স্যার। পারি। তাহলে এখানে একটা ল্যামডা স্কোয়ার আছে না, আর এই যে ল্যামডা স্কোয়ার আমি ধরছিলাম, এটা ধরাটাকে আবার ফেরত দিয়ে দিব। এখন আমরা এটাকে যে ধরাটাকে যে ফেরত দিয়ে দিই আমরা, তাহলে ইকুয়েশনটা কি হবে? এরকম একটা কিছু আসবে। দেখো, ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু পি বাই আই যদি ধরি, তাহলে এই ল্যামডা স্কোয়ারের পরিবর্তে পি বাই আই গুণ করলাম, করে এল স্কোয়ার করলাম, এল স্কোয়ার তো আছেই, ইজ ইকুয়াল টু এন স্কোয়ার পাই স্কোয়ার। সো পিটাকে এক পাশে নিয়ে নিলাম আমরা, নিয়ে আলটিমেটলি এইরকম একটা ইকুয়েশন আসলো। দেখো, পিটাকে একটা নিয়ে আমরা এইরকম একটা ইকুয়েশন পেলাম, একেবারে যা আসে তাই, কোনো ধরনের এটাকে ইয়া করা হয় নাই। এন স্কোয়ার পাই স্কোয়ার এই ইআইটা উপরে চলে আসবে। এখানে পিএন কেন লিখলাম? পিএন লিখলাম এই কারণে যে এটা নমিনাল লোড, আর এন তো জানোই। এখন এই এনটা কি জিনিস, এটা হলো আরেকটা বিষয়। এনটা হচ্ছে তোমার মোট শেপ। তোমরা কি মোট শেপের সঙ্গে পরিচিত আছো? কোন শুনছো নামটা? শুনছো কোনদিন মোট শেপ কি জিনিস? শুনো নাই মনে হয়। এইটা হলো মোট শেপ। দেখো, এই যে এই কলাম যখন কম্প্রেশন লোড হয়, সে একটা মোচড় দিছে মাত্র, এন এর মান 1। এখানে আর একটা মোচড় বাড়াইছে, এখানে এভাবে এন এর মান 1, 2, 3 এভাবে মোট শেপ। এন এর মান যখন 1 হয়ে যায়, তারপরে কি তুমি এন এর মান 2 এর জন্য ওয়েট করবা না বলে ধরে নিবা ফেল? বলো তো আমারে। এন এর মান যখন 1 হয়, অর্থাৎ একটুখানি বাড়ছে যখন, তখনই কি তোমরা এটাকে ফেল ধরবা নাকি তুমি ওয়েট করবা সেকেন্ডের জন্য? ওয়েট করবা? অবশ্যই করবা না। এইটা হলেই তোমার ফেল হয়ে গেল। তার মানে এইটাই সেই ক্রিটিক্যাল লোড, যখন এন এর মানটা যখন 1 হবে তখনই এটা ক্রিটিক্যালে চলে আসবে, অর্থাৎ এইটাই বাকলিং এর ক্রিটিক্যাল লোড। এই জন্য আমরা ইকুয়েশন লিখি পি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু এন এর মানটা 1 বসাই দিই। দেখো কি হয়, এন এর মান 1 হলে এই হলো ইকুয়েশন আসে। এইটাই হলো বাকলিং অফ কলামের বেসিক ফর্মুলা, ইউলার বাকলিং অফ কলাম। আমার মনে হয় ইকুয়েশনটা এই পরীক্ষা আসে, প্রায়ই আসে, এবং আসা দরকার নাই। এই জিনিসটা খুবই কনসেপচুয়াল একটা জিনিস, এই জিনিসটা বুঝতে হবে বাকলিং এর। তা সবাই কি এই জিনিসটা বুঝতে পারছো তোমরা? স্যার, কিন্তু 2 বা 3টা মোচড়ও যদি না ভাঙে তাহলে আমরা একটাকেই হচ্ছে মানে ফেল ধরবো। তোমার আমি একটা পা, চলো তোমার পা একটা ভেঙে দিলাম, তাহলে সেকেন্ড পা ভাঙার জন্য ওয়েট করবে না হাসপাতালে যাবা? ওয়েট করবা? না স্যার, বুঝছি। তার মানে প্রথম বাঁকা মানেই ভেঙে গেল সে। আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, যখন তোমার একটা কলাম, তুমি একটা কলাম নিচে দাঁড়ায় আসো, যদি কলাম বেঁকে যায় খাট করে, তুমি কি ঘরের মধ্যে থাকবে না বেড়ে চলে যাবা? অবশ্যই বেড়ে চলে যাবে, কারণ প্রথমটা যত ভাঙছে আর উইদিন নো সেকেন্ড বাকিগুলো ভেঙে যাবে। অর্থাৎ এই যে ফেইলিয়রটা শুরুই হয় ফার্স্ট মোডে, অর্থাৎ যখনই একটু বেঁকে যায় তখনই কলাম আর লোড দিতে পারে না, ধপাস করে পড়ে যাবে। এই জন্য আমাদের এন এর মান যখন 1 হবে তখনই আমরা ফেইলিয়র ধরবো। অর্থাৎ সবাইকে বোঝা গেছে? সবাই বুঝছো এই জিনিসটা? আচ্ছা, ফাইন। আর এরপরে না বুঝলে তো আমি গ্রুপে, তোমরা একবার দেখে নিও এই জিনিসটা, বইয়ের সঙ্গে মিলাই নিও, ভিডিও আছে। তারপরে তো আমি আসি। তাহলে আমরা এই ফর্মুলা প্রমাণ করলাম। আমরা কি পাইলাম? আমরা আলটিমেটলি পি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। পাই স্কোয়ার তো আমরা জানি কি, ইটাও আমরা জানি, আইটাও জানি, এলটাও জানি। মজার ব্যাপার, এই যে আই লিখছি, এটা কোন আই কে বলতে পারবে? কোন দিকে ভাঙবে? প্রথমে তো বললামই আমি, কোন দিকে? স্যার, যেদিকে স্টিফনেস কম, আয়ের মান কম, আই মিনিমাম হবে, তাই না? জি সো স্যার। আলটিমেটলি আমরা, কোথায় গেল রে ভাই? তার মানে এইটা হলো আমাদের ওভারঅল পুরো ইকুয়েশনটা। এখন তাহলে কোন জায়গাটা ভাঙবে আমরা এখানে চলে আসি। এই হলো ইকুয়েশন। এখানে আমরা স্টিল স্ট্রাকচারের জন্য বেসিক্যালি করি যেহেতু, অতএব স্টিল স্ট্রাকচার রিলেটেড ইকুয়েশন ইয়াগুলো তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখবা যে এই জিনিসটা কিন্তু, এই ডাটাগুলো আর দেওয়া হবে না কখনো পরীক্ষায়। ইএস 200 গিগাপাস্কেল অর 29 × 10⁶ PSI তোমরা জানো, আর কেএসআই হলে
29 into 10 to the power 3 KSI। এই ডাটা পরীক্ষা হলে জীবনেও দেওয়া হবে না, এটা তোমার মনে রাখতে হবে। ইয়াংস মডেল অফ ইলাস্টিসিটি ফর স্টিল, এটা তোমরা অনেক জায়গায় করবা। আমাদের এই কোশ্চেনটা আছে, হ্যাঁ, তাহলে আই মিনিমাম রেক্টেঙ্গল অথবা আই হয়ে যাবে আই মিনিমাম হয়ে যাবে। সো আই কে রিপ্লেস। আর এলটা কি? ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু কে এল। এখন এটা আমি কে এলটা কি বলবো? এল ই মানে ইফেক্টিভ লেন্থ, কে মানে একটা কোএফিসিয়েন্ট ইনটু এল। তাহলে আমরা কি লিখছি? এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে লিখে দিলাম পি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু পাই স্কয়ার ই আই মিনিমাম এল স্কয়ার। এটাই হচ্ছে ফাইনাল ফর্ম অফ ইকুয়েশন। এইটাই আমরা তখন আমরা যে ইকুয়েশন জিজ্ঞেস করবো যে এটা কি, এই ইকুয়েশনটা কি হবে, তখন তোমরা বলবা এইটাই হলো ইকুয়েশন হবে। এটাই আমাদের ইউলার বাকলিং এর ইকুয়েশন ফাইনালি। এখন আমরা এইটাকে আমরা এল কে লিখবো কে এল, এই যে আমরা এখানে লিখছি, এটাও ফাইনাল ফর্ম বলতে পারো তুমি অ্যাকচুয়ালি। কে এর মানটা কত হবে? এটা কেটা কি? কে ইজ কল দ্য ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, ইফেক্টিভ লেন্থ এন্ড অ্যাকচুয়াল লেন্থ, ইফেক্টিভ লেন্থ এন্ড অ্যাকচুয়াল লেন্থ। এটা কি আমি একটু পরে বলবো। দ্য ভ্যালু অফ কে চেঞ্জেস উইথ এন রেস্ট্রেইন। এন রেস্ট্রেইন মানে এন কন্ডিশন, মানে সাপোর্ট কন্ডিশন। আমাদের 4 ধরনের রেস্ট্রেইন আছে, যদিও বেসিক্যালি 3 ধরনের রেস্ট্রেইন আমরা ব্যবহার করি। একটা হচ্ছে ফিক্স সাপোর্ট, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। তা তোমরা সাপোর্ট বলতে বুঝো, তুমি দেখবা যে একটা জিনিস যদি হিঞ্জ সাপোর্ট থাকে তাহলে এটাকে বাঁকাইতে কত সোজা, কিন্তু ফিক্স সাপোর্ট থাকলে এটাকে সহজে বাঁকানো যায় না। তাহলে দুটার মধ্যে ইফেক্টিভনেস কোনটার বেশি? কোনটার ইফেক্টিভ বেশি, হিঞ্জের না ফিক্সের? ফিক্সড এর। কোথা থেকে ফিক্সের? ফিক্স তো বাঁকানো যাচ্ছে না। জি স্যার, বাঁকানো যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, পরে ছবিতে আমি নিয়ে যাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হলো বোথ এন্ড হিঞ্জ, পুরাটাই বাঁকানো যাচ্ছে। তাহলে এটার ইফেক্টিভ লেন্থ এবং অ্যাকচুয়াল লেন্থ সমান না? সমান না? সমান না? পুরাটাকে বাঁকাইতে পারছো তুমি? অতএব এটাই, তাহলে এর কে এর মানটা কত হবে? কে বলতে পারবে কে এর মানটা কত হবে? স্যার 1 1 হবে। কে বললো? নাম বলো। স্যার অনামিকা। অনামিকা, ভেরি গুড। কে এর মানটা 1 হবে। এবার আসো আমার পরবর্তী জিনিসটা, এটা কে এর মানটা 1 হবে। এরপরে আসো, এটা কি জিনিস? 1 এন্ড ফিক্সড, 1 এন্ড হিঞ্জ। এটা হিঞ্জ আর এটা ফিক্সড। তাহলে দেখো তুমি বাঁকতেছে, এই যে এখান থেকে এইটুক পর্যন্ত বাঁকলো, এইটা কিন্তু ঠিক মতো বাঁকতেছে না, সোজা হয়ে বাঁকা। তার মানে এর ইফেক্টিভ কমে গেল না? তাহলে এখানে ইফেক্টিভ লেন্থের মান কত? 0.7। 0.3 কিন্তু কাজে লাগলো না। সো এটার এর মান 0.7। এরপরে যদি আসো বোথ এন্ড ফিক্স যদি হয় তাহলে কি হবে? সমস্যা কি রে ভাই? এইটা 0.7 হলো। এবারে বোথ এন্ড ফিক্স যদি হয় কি হবে? তাহলে দেখো আরো কমে গেল, এইদিকে L/4 কমে গেল, এইদিকে L/4 কমে গেল। তাহলে কি হলো? অনলি L/2, অর্থাৎ হাফ বা 0.5। তার মানে এখানে ইফেক্টিভ লেন্থ কমে যায় কত হলো? 0.5, অর্ধেক হয়ে গেল। আর এইটার ক্ষেত্রে কি হলো? আরেকটা, এটা 0.5 বা হাফ হলো। স্যার ইফেক্টিভ লেন্থ কোন জায়গা থেকে শুরু হয় স্যার? আবার বলো। স্যার ইফেক্টিভ লেন্থ কোন জায়গা থেকে শুরু হয় স্যার? এখানে স্যার আপনি এই যে বাকলিং এর কিছু পর জায়গা থেকে বলছেন স্যার, আমি তো 0.6। কোশ্চেনটা বুঝি নাই স্যার ইফেক্টিভ লেন্থ আপনি কিভাবে স্যার মেজার করতেছেন? আর ইফেক্টিভ লেন্থটা হচ্ছে কোন একটা জিনিস পুরা লেন্থে যে পরিমাণ বাঁকবে তার একটা অংশ। তাহলে এই যখন হিঞ্জ থাকে তার পুরোটাই বেঁকে যাচ্ছে না, যখন ফিক্স থাকে তখন আরেকটু কম বাঁকতেছে। মানে এইটা এটা একটা একটা মানে এটা হচ্ছে মনে করো এখানে যদিও তোমার ছবি দেখাচ্ছে এখান থেকে বাঁকা শুরু করছে, বাঁকলে কি হবে? কিন্তু ইফেক্টটা তুমি দেখো, তোমার কন্টা ফ্লেক্সার বুঝো? কন্টা ফ্লেক্সার অর্থাৎ একটা জিনিস একবার বামে বাঁকে যেন ডাইনে বাঁকে, উল্টা বাঁকে। এই ভিতরের দিকে বাঁকা শুরু করছে এখান থেকে, কিন্তু বুঝো নাই? এই দিকে বাঁকা শুরু করছে। তুমি এইটা কোন দিকে বাঁকছে দেখো, এইদিকে বেঁকে আবার এদিকে ঘুরে গেছে। আমি এটা নিয়ে নিই, না পেন দিয়ে হবে না, এটা হলো লেজার পেন। এই দেখো এইদিকে বাঁকে আলটিমেটলি কার্ভ হয়ে গেছে। এ সোজা যাচ্ছে, উল্টা দিকে বাঁকছে।
এইবার এই ভিতরের দিকে বেঁকে এখান থেকে ভিতরের দিকে বাঁকা শুরু করছে, এখান থেকে এটা ইফেক্টিভ লেন্থ। এ কি করছে দেখো, সোজা গেছে উল্টা দিকে বাঁকছে, এখানে ভিতরের দিকে বাঁকছে আবার উল্টা দিকে বাঁকছে, তারপর এইটুকু হচ্ছে ইফেক্টিভ লেন্থ। আর এইটা হচ্ছে একটু অন্যরকম, কিরকম, এইখানে যদি একটা ফিক্স সাপোর্ট থাকে এ করবে কিনা বাঁকলে এ কিন্তু ফ্রি, 1 and ফিক্স 1 and ফ্রি। এটা কি ঘটনা ঘটলো, 1 and ফিক্স 1 and ফ্রি এই জিনিসটা এ হলো এই যে বেঁকে গেছে এইদিকে, এইরকমই বাঁকছে কিন্তু দেখো, আর কিন্তু তার কোনো কারণ তার অতএব এইটাকে আমরা ডবল ডটের যে দেখাবো যে ইফেক্টিভ লেন্থ আরো বেশি, আরো লম্বা। এখন মনে করো তোমাদের এই কোশ্চেনটা বিভিন্ন কনফিউশন কেন আসছে, যার ইফেক্টিভ লেন্থ যত বেশি সে তত তাড়াতাড়ি বাঁকবে, স্টেবল কম হবে। যার ইফেক্টিভ লেন্থ, কারণ কি, কেন কারণ কি, আমি আবার পিছনের স্লাইডে চলে যাই একটু তোমাদের জিনিসটা বুঝাচ্ছি। তুমি দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা বলো ক্রিটিক্যাল লোড বেশি, পি ক্রিটিক্যাল বেশি হবে কখন, যখন কেএল এর মান কম হবে, নাকি ভুল বললাম? কেএল কোথায় আছে, নিউমিনেটর না ডিনোমিনেটর আছে? ডিনোমিনেটরে স্যার। ডিনোমিনেটর আছে, তারপর কেএল এর মান যত বেশি হবে পি এর মান তত কমবে না? জি স্যার। পাই এর মান ফিক্স, ই এর মান ফিক্স, আই এর মান ফিক্স, এটা ফিক্স না, নাকি ভুল বললাম? একটা ক্রস সেকশন নিলে তুমি কি তাকে ইচ্ছা মতো আই চেঞ্জ করতে পারবা না। তুমি একটা ম্যাটেরিয়াল নিলে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারবে, তাহলে ই এর মানও ফিক্স, পায়ের মান তুমি ইউনিভার্সালি ফিক্স, তো উপরের অংশ পুরো ফিক্স, তাহলে নিচের অংশটা যত কম হবে তত পি এর মানটা বেশি হবে। এটা কি সবাই বুঝছো যে কোশ্চেন করছিল আমাকে? কে মুবিন না, কে কোশ্চেনটা কি করে, মুবিন তো না, কে কোশ্চেন করছিল আমাদের? স্যার মামুন স্যার। হ্যাঁ মামুন। মামুন তুমি দেখো কেএল এর মানটা যত বেশি কত কম হবে পিসি ইকুয়েশন তাই বলে তো নাকি? জি স্যার। তার মানে তুমি দেখো যখন তোমার ও বোথ এন্ড হিঞ্জ হবে, মনে করো তুমি একটা তোমার হাতে একটা স্টিলের স্কেল দুই পাশে ধরে প্রেসার দাও টাচ করে বেঁকে যাবে দেখবা, তাহলে এটা হলো বোথ এন্ড হিঞ্জ, তাহলে এখানে ইফেক্টিভ লেন্থ বেশি এবং এর স্টেবিলিটি কম এবং এর লোড ক্যারিং ক্যাপাসিটিও কম। এবার আসো তুমি স্টিলের স্কেল নিচের দিকে চেপে ধরো, হাত দিয়ে মুঠি করে ধরো, এখন উপর দিকে বাঁকানোর চেষ্টা করতে বাঁকবে না, কেন? কারণ ইফেক্টিভ লেন্থ কমে গেছে। আরো সোজা বলি, তুমি মনে করো একটা লম্বা স্কেল প্রেসার দাও বেঁকে যাবে, স্কেল যত ছোট হবে বাঁকাইতে কঠিন হবে না সোজা হবে, বলো? কঠিন হবে স্যার, ছোট কঠিন হবে। তার মানে ইফেক্টিভ লেন্থ কম মানে লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি। কনসেপ্টটা বোঝা গেছে? বাকি সবাই কি বুঝছো মামুনের মতো? জি স্যার। আশা করি বুঝছো, হ্যাঁ ফাইন, থ্যাংক ইউ। এই যে আমি এতক্ষণ যা বললাম এইটাই কিন্তু জিস্ট অফ দিস ক্লাস। এইটা যদি বুঝে থাকো বাকিগুলো অঙ্কগুলো একেবারে ডাল ভাত, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। তো আমরা এটা বুঝাইলাম। এখন আসো আমরা কি বললাম, পি ক্রিটিক্যাল বললাম, মানে ক্রিটিক্যাল স্ট্রেংথ কত বললাম, এটা ও ডবল হয়ে গেছে নাকি দুই সবগুলো স্লাইড? তাহলে এটা হচ্ছে পি ক্রিটিক্যাল। তাহলে সিগমা ক্রিটিক্যালটা কি হবে? সিগমা ক্রিটিক্যাল মানে কি? সিগমা ক্রিটিক্যাল মানে এটা হচ্ছে আমরা জানি, তাই না? পি ক্রিটিক্যাল ইকুয়াল এটা। তা সিগমা ক্রিটিক্যালটা কি জিনিস? পি ক্রিটিক্যালকে এ দিয়ে ভাগ করলে সিগমা হয়, মানে লোডকে কস সেকশনে ভাগ করলে স্ট্রেস হয়। এটা জানে না এমন কেউ আছে ক্লাসে? সবাই জানে, ফাইন। এরপরে তুমি আসো আর মিনিমাম কি, এটা আমরা জানি, আই মিনিমাম বাই এ রুট ওভার, জানি না? জানি না? জানি। এরপরে আমরা কি জানি, আই মিনিমামটা কি, এইখান থেকে যদি আমরা বজ্রগুণন করে নিই, আই মিনিমামটা কি হবে, আর স্কোয়ার মিনিমাম ইন্টু এ, আর মিনিমাম স্কোয়ার বাই এ। তাহলে আমরা পি ক্রিটিক্যাল যে আছে, এটার মধ্যে কয়টা মান আছে, পাই স্কোয়ার আছে, ই আছে, আই মিনিমাম কেএল। এই যে আই মিনিমাম লিখলাম, এই আই মিনিমামের মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি ঘটনা ঘটবে? এই যে এই অংশটা, এই আই মিনিমামের পরিবর্তে আর স্কোয়ার। এখন এই এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে এইটা সিগমা হয়ে গেল, আর এই পাশে এই জিনিসটা থাকলো কি হলো, পাই স্কোয়ার ই কেএল স্কোয়ার আর মিনিমাম।
এই আরটাকে আমরা নিচে নিতে পারি না এইভাবে, এটাও স্কোয়ার, তাহলে কেএল বাই আর মিনিমাম নিতে পারি না, এইভাবে নিতে পারি না। এই যে কেএল বাই আর এইটাই স্লেন্ডারনেস রেশিও। তোমার কোশ্চেন ছিল শুরুতে, হোয়াট ডু ইউ মিন বাই স্লেন্ডারনেস রেশিও? উত্তর হবে স্লেন্ডারনেস রেশিও ইজ দা রেশিও অফ ইফেক্টিভ লেংথ এন্ড মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। তার ডেফিনিশনটাকে বোঝা গেছে? এবং স্লেন্ডারনেস রেশিও যত কম হবে ক্রিটিক্যাল স্ট্রেস তত বেশি হবে। অর্থাৎ স্লেন্ডারনেস, তোমার এম হবে কি, একটা বিল্ডিং এর যখন কলাম ডিজাইন করবা তুমি স্লেন্ডারনেস রেশিও কমাবা। স্লেন্ডারনেস রেশিও যত কমাইতে পারবা তাহলে তুমি তত বেশি এটার স্ট্রেংথ বাড়াইতে পারবা। এই কনসেপ্টটা বোঝা গেছে না বোঝা যায় নাই? তাহলে কোশ্চেন হচ্ছে কি, হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ দ্য স্লেন্ডারনেস রেশিও ইন বাকলিং? এটা কোশ্চেন করছিলাম আমি তোমাদের। উত্তরটা সোজা, যে স্লেন্ডারনেস রেশিও যত কমবে বাকলিং এর টেন্ডেন্সি তত কমবে, অথবা ফেলিয়ার তত মানে বেশি লোডে হবে এবং ক্রিটিক্যাল লোড বেড়ে যাবে, ক্রিটিক্যাল স্ট্রেস বেড়ে যাবে। সবাইকে বোঝা গেছে না বোঝা যায় না এই জিনিসটা? স্যার রেশিওটা স্যার আবার একটু বুঝাইলে ভালো হতো। কোনটা আগে বুঝাবো? স্যার এই যে স্লেন্ডারনেস রেশিওটা। আচ্ছা, স্লেন্ডারনেস রেশিওটা আগে বুঝাবো, তাই তো? আচ্ছা, এইটা তোমরা তো বুঝছো, এই পর্যন্ত তো ক্লিয়ার আমার মনে হয়। এই ইকুয়েশন মধ্যে ক্লিয়ার না? এখন আছে এই যে ইকুয়েশনের ভিতরে দেখো, এর নিচের পার্টটাই কিন্তু কেএল বাই আর মিনিমাম স্কয়ার ফর্মুলাতে আমরা পাইছি এটা। এখন সিগমার মান কখন বড় হবে? যখন এটার মান ছোট হবে। সিগমা কি? স্ট্রেস। আর যখন পি বলো তখন কিন্তু কেএল বলছি, আর মিনিমাম আসে নাই, মানে একই জিনিস আসলে, উপরে আই আছে ঘুরে ফিরে সেম। তার মানে যখন স্লেন্ডারনেস রেশিও কম হবে তখন আমার ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যাবে কলামের, অর্থাৎ আমার স্ট্রেস ক্যাপাসিটি বেড়ে যাবে, অর্থাৎ এটা আরো বেশি লোড নিতে পারবে। সো আমি বলতে চাচ্ছি যে কেএল বাই আর যে স্লেন্ডারনেস রেশিও, এটার উপরে ভিত্তি করে একটা জিনিসের বাকলিং কখন হবে। যদি এটা কেএল বাই আর কমাই দিতে পারো, কিভাবে কমানো পরের কথা, যদি কমাইতে পারো ম্যাথমেটিক্যালি, তাহলে সিগমার মান বেড়ে যাবে। তার মানে তোমার কলামটা আরো বেশি এফিশিয়েন্ট হবে। এইটুকু তো বুঝো নাকি? বুঝো না? বুঝো না? ম্যাথমেটিক্যালি কেএল বাই আর এর মান যত কমাবা সিগমার মান তত বেশি বাড়বে, সিম্পল অ্যাজ দ্যাট। কারণ উপরেরটা তো ফিক্স জিনিস, কনস্ট্যান্ট না, পাই স্কয়ার ই কনস্ট্যান্ট না, ই হলো একটা ম্যাটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট, পাই স্কয়ার তো কনস্ট্যান্ট। সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক করি, চলো। আচ্ছা, তার আগে লিমিটেশন বলে নি একটু আমি। তুমি খেয়াল করো, এখানে একটা গ্রাফ তোমাদের বইয়ে ফিগার 16-17 দেওয়া আছে। এখানে কি আছে? তিনটা ম্যাটেরিয়াল আছে। আমি স্লেন্ডারনেস রেশিও ভার্সেস সিগমা ক্রিটিক্যাল, অর্থাৎ এই যে আগে যে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের এইটা ভার্সেস এইটা গ্রাফ আঁকাইছি আমরা। এটা কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাফ, এটা কিন্তু ইয়া গ্রাফ না, কিন্তু ম্যাথমেটিক্যাল না, এটা একেবারে এক্সপেরিমেন্ট করে একটা গ্রাফ আঁকানো হয়েছে। গ্রাফ আঁকানো করে দেখা গেছে তিনটা জিনিস আমরা নিছি। এখানে কি নিছি? আচ্ছা, সিগমাকে এটা গ্রাফ বললাম, স্টিল, অ্যালুমিনিয়াম অ্যালয় আর ফার্স্টটা কি জিনিস আমি জানি না, এটা কাজ কোনো ব্রিটেল জিনিস হইতো বা। এবং এটা কোন জায়গায় দেখছি দেখো, এই যে প্রপোর্শনাল লিমিট বরাবর এইটাকে আমরা খেয়াল করছি। প্রপোর্শনাল লিমিট বরাবর এই একেবারে একটা বোল্ড লাইন, কিন্তু প্রপোর্শনাল লিমিটের পরে যা ডটেড লাইন হয়ে গেছে, তার মানে এই যে কার্ভটা, যে স্লেন্ডারনেস রেশিও যত বাড়বে এর স্ট্রেংথ, এটা এর কি সিগমা ক্রিটিক্যাল তত কমবে। এটা একটা কার্ভ, এটা হচ্ছে সিগমা ক্রিটিক্যাল ভার্সেস স্লেন্ডারনেস রেশিও কার্ভ। স্লেন্ডারনেস রেশিও যত বাড়বে তত কমবে। কতদূর পর্যন্ত? প্রপোর্শনাল লিমিট পর্যন্ত। এরপরে কি হবে আমরা এখনো জানি না, আমরা জানি না। প্রপোর্শনাল লিমিট এখানে, এর প্রপোর্শনাল লিমিট এখানে, এর প্রপোর্শনাল লিমিট এখানে। সো প্রপোর্শনাল লিমিটের পরে যায় এটা ডটেড হয়ে গেছে। ডটেড কি হবে সেটা পরে বলবো আমরা। আপাতত তোমরা এটা বুঝলা যে এই যে ইউলার বাকলিং এর কলাম, এই যে ফর্মুলা, এই ফর্মুলা কাজ করে কোন পর্যন্ত কাজ করে? প্রপোর্শনাল লিমিট পর্যন্ত কাজ করে। হোয়াট ডু ইউ মিন বাই প্রপোর্শনাল লিমিট? যে পজিশনে স্ট্রেট ডায়াগ্রাম স্ট্রেট লাইন থাকে, অর্থাৎ হুকস ল ফলো করে। সবাই কি বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এখন একটা অঙ্ক করবো। এই বিভিন্ন ধরনের শেপ আছে, তোমরা দেখো, এইগুলো শেপের মোমেন্ট অফ ইনার্শিয়া আর মিনিমাম বের করতে হবে। দেখো, এটা রেক্টেঙ্গুলার, এটা সার্কুলার, এটা ট্রায়াঙ্গুলার, এটা রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা স্কোয়ার, এটা হলো সার্কুলার, এটা হলো রেক্টেঙ্গুলার,
এটা সার্কেল হলো, সার্কেল উইথ হলো রেক্টেঙ্গুলার, এটা স্কোয়ার উইথ হলো সার্কেল, এটা হচ্ছে হলো রেক্টেঙ্গুলার। এই জাতীয় যত ধরনের কনস্ট্রাকশন আছে এইগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া এবং রেডিয়াস অফ জাইরেশন তোমাদেরকে মিনিমাম বের করতে হবে। অতএব তো অঙ্কের মধ্যে আমার মনে হয় এগুলো না পারার কোনো কারণ আছে? পারবা না? bh³/12 আর πd4/64, আর তো কিছু নাই, আছে না নাই? দুইটা ইকুয়েশন। সো আমরা সিগমা ক্রিটিক্যাল জানি, পিসিআর জানি, আই মিনিমাম হলো রেক্টেঙ্গুলার জন্য bh³/12, আর এটা আমি জানি, এবং এটা এই ইকুয়েশনের বাইরে আর কিচ্ছু লাগছে না। তুমি খেয়াল করো, তোমরা যদি কোনো কারণে এটা মনে রাখতে নাও পারো, এইটা যা মনে রাখলে তোমরা কিন্তু এটা বের করতে পারবা। এই যে জিনিসগুলো বললাম, এই যে এই জিনিসটা তোমাদের স্টিডি স্ট্রাকচার এবং কম্পোজিট যখন পড়বা তখন এগুলো লাগবে, এইগুলার মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। তোমরা বলবা স্যার এই বাঁকা বাঁকা আছে, এগুলা কিভাবে করবো? অনেক ঝামেলা, তাই না? ঝামেলা না? এখানে বাঁকা, এখানে বাঁকা, এখানে বাঁকা, কি করব স্যার? কি কোশ্চেন আছে না নাই? আছে। উত্তর হচ্ছে এটা টেবিল থেকে পেয়ে যাবে ডাইরেক্ট। এআইএসসি যে টেবিল আছে, এই টেবিলের মধ্যে তুমি ফ্রেঞ্চ বা নাম বলে দিবা, তার নোমেনক্লেচার বলে দিলে সে মিনিমাম আই, ম্যাক্সিমাম আই, আর মিনিমাম, আর ম্যাক্সিমাম আই, এরিয়া, ইউনিটেড সব ইনফরমেশন দিয়ে দিবে। তার মানে তোমাদের যখন স্টাডি স্ট্রাকচার করবা তখন এইগুলা ফর্মুলা দিয়ে করার দরকার নাই, স্ট্রেট টেবিল থেকে নিয়ে নিবা। এখন কষ্ট কমে গেল? কমছে না কমে নাই? কমছে স্যার। কমছে। কিন্তু এই পরীক্ষায়, আমি যে পরীক্ষা দিব, এই পরীক্ষায় কিন্তু এটা তোমাদের বের করতে হবে। কষ্ট কি আবার বাইরে গেল নাকি? জি স্যার। তখন আমি এইগুলা দিব না, কিন্তু এই আগের গুলা দিব। অর্থাৎ আমরা গোল বাঁকা কার্ভ এগুলো কিছু দিব না, স্ট্রেট ফরওয়ার্ড দিব, যাতে তোমরা কনসেপ্টটা বুঝতে পারো। হাউ আবার এখন যদি আমরা একটা অঙ্ক করি তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা কি জিনিস। তো অঙ্কটা দেখে কি আছে, এই যে একটা ইয়া দেওয়া আছে, কলাম দেওয়া আছে, এটা কি বোথ এন্ড হিঞ্জ কলাম এবং রেক্টেঙ্গুলার কলাম দেওয়া আছে। ফাইন্ড দ্য শর্টেস্ট লেংথ এল, এল এর মানটা কত হবে ফর স্টিল কলাম উইথ পিন এন্ড, পিন এন্ড মানে পিন এন্ড বা হিঞ্জ বোথ এন্ড ফিক্সড, পিন এন্ডস মানে দুইটা এন্ডই পিন, having cross section area 60 mm by 100 mm, the 60 by 100, for which the elastic Euler formula applies। মানে ওই ফর্মুলা দিয়ে করতে হবে। ই এর মান বলেছি 200 GPa এবং প্রপোর্শনাল লিমিট 250 মেগাপ্যাসকেল। তাই লেংথটা কত হবে, এইটা হলো আমাদের এই অঙ্কটা করতে হবে, লেংথের মান কত হবে। তাহলে আমাদের কাছে আছে সিগমা ক্রিটিক্যাল। এখন এখানে আমাদের কোনো সিগমা ক্রিটিক্যাল দেওয়া নাই, তাহলে আমাদের ম্যাক্সিমাম আমরা ফেলার, বাকলিং ফেলার যদি না হয়, বাকলিং এর ইকুয়েশনটা কোন পর্যন্ত কাজ করে কে বলতে পারবে? আমরা গ্রাফটা দেখালাম না তোমাদের, বাকলিং এর কোন পর্যন্ত কাজ করে? প্রপোর্শনাল লিমিট পর্যন্ত। ভেরি গুড, প্রপোর্শনাল লিমিট পর্যন্ত কাজ করে। তার মানে আমার সিগমা ক্রিটিক্যাল এই হবে প্রপোর্শনাল লিমিট। এটা সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। রাইট। ই এর মান তোমরা জানো, এই যে দিয়ে দিছি, বা পরীক্ষায় দেওয়া থাকবে না। পায়ের মান জানো? জানো। আর মিনিমাম, এই যেখানে একটু ঝামেলা হয়েছে, আর মিনিমাম লিখতে ভুল করছি। আর মিনিমাম বের করতে পারবা না? পারবা না? পারা যাবে স্যার। পারা যাবে। আর এলই বের করতে পারবা? এলই মানে কে এল না? এলই মানে কি কে এল না? কে এর মান কত? বোথ এন্ড হিঞ্জড, কে এর মান কত? 1। ভেরি গুড। এখন আমি একটা ব্রেক দিব, আমরা তোমাদেরকে 10 মিনিট একটা ব্রেক দিব, এর মধ্যে তোমরা এল এর মানটা সবাই করে আমাকে দেখাবা। এই 10 মিনিটের ব্রেকের মধ্যে ব্রেকও নিবা, এল এর মানও দিবা। সবাই বুঝতে পারছো? এরপরে আমি ব্রেকের পরে আমি আবার শুরু করব। কারো কোনো ডাউট থাকলে আমার 1 মিনিট ডাউট দিয়ে দাও। ডাউট নাই? সো ঠিক 10 মিনিট পরে কে কে পারলা উত্তর, আগে উত্তরটা বলবা, তারপরে আমি বলবো। যার যার আগে হবে আমি তাকে কিছু প্লাস মাইনাস দেওয়ার চেষ্টা করব, প্লাস মার্ক দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।